গল্প বলি এসো। আজ শোনাবো মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের ৫ম পর্ব। আমার গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে রেখো। তাহলে নোটিফিকেশন তোমাদের ফোনে পৌঁছে যাবে আমি নতুন ভিডিও আপলোড করলেই। আর যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। শুরু করি তাহলে। পদ্মা নদীর মাঝি ৫ম পর্ব। হোসেন মিয়া আর দাঁড়াইল না। দুপুরবেলা ঘরের চালের জন্য শন আনিতে গিয়া কুবের শুনিল সে বিদেশ গিয়াছে। কোথায় গিয়াছে কেহ জানে না, কিন্তু হোসেন মিয়ার কথা কখনো বেঠিক হয় না। কুবেরের জন্য শন সে রাখিয়া গিয়াছে। গোপীর বয়স ১১, কুবের মেয়ের বয়স ১ বছর ভাড়ায় আর ১ বছর হাতে রাখিয়া বলেন ৯। ৯ বছর বয়সে যে মেয়ের ১১ বছরের বার, বিয়ের বাজারে তার দাম আছে। গণেশের শালা যুগল সম্প্রতি পাশের গ্রাম হইতে বনের তত্ত্ব লইবার ছলে আসা যাওয়া শুরু করিয়াছে। সোজাসুজি কথা সে এখনো পারে নাই। আলাপ আলোচনার মাঝখানে বাঁকা বাঁকা প্রশ্ন করিয়া কুবের কি রকম দর হাঁকিবে জানিবার চেষ্টা করিয়াছে। স্পষ্ট করিয়া কুবেরও এখনো পর্যন্ত কিছু বলে নাই। কথা উঠিলে বহুক্ষণ ধরিয়া মেয়ের প্রশংসা কীর্তন করিয়া শুধু একটু আভাস দিয়াছে ২ কুড়ি ৩ কুড়ি টাকার। বুদ্ধি থাকে যুগল আন্দাজ করিয়া নিক। গণেশের আত্মীয় বলিয়া টাকার বিষয়ে কুবের তাহাকে খাতির করিবে না। যুগল সম্ভবত তাহা টের পাইয়াছে, তাই ইলিশ মাছের মরশুমটা শেষ হইবার প্রতীক্ষায় আছে। হাতে তখন কি রকম টাকা জমে দেখিয়া কথা পারিবে। কুবের বোঝে নাকি? সকলের গোপন মতলব সে চোখের পলকে আঁচ করিয়া ফেলে। মানুষ মন্দ নয় যুগল। এতকাল অবস্থা খুব খারাপ ছিল, তাই ৩২ বছর বয়স অবধি বিবাহ করিতে পারে নাই। নিজের চেষ্টায় এখন সে অবস্থা ভালো করিয়াছে। উন্নতির জন্য তাহার প্রশংসনীয় প্রয়াসের কথা কাহারও অবিদিত নয়। দুটি একটি করিয়া কত কাল ধরিয়া কত কষ্টে সে কিছু টাকা জমাইয়াছিল। তারপর গণেশের কাছে বোনের বিবাহ দিয়া পাইয়াছিল ২৩ টাকা। সকলে ভাবিয়াছিল এবার যুগল বিবাহ করিবে। বিবাহের জন্য ছাড়া অত কষ্টে টাকা জমায় কে? কিন্তু যুগল তা করে নাই। সমস্ত জমানো টাকা দিয়া একটা বড় নৌকা কিনিয়া সকলকে সে অবাক করিয়া দিয়াছিল। ২০০ টাকা সে নৌকার দাম। সুতরাং টাকা সে কম জমায় নাই। ইচ্ছা করিলে ওই টাকায় সে ৩টা বিবাহ করিতে পারিত। অন্তত একটা বিবাহ করিয়া বাকি টাকায় একটা ছোটখাটো নৌকা কিনিতে কোনো বাধাই ছিল না। তার বদলে উপার্জনের এই স্থায়ী উপায়ের জন্য সমস্ত পুঁজি ভাঙিয়া সে যে সুবুদ্ধি ও দূরদর্শিতার পরিচয় দিয়াছিল তার তারিফ করিতেই হয়। দেখো, ১ বছরে যুগলের ভাঙা ঘর নূতন হইয়াছে, শীর্ণ দেহে মাংস লাগিয়াছে। বিবাহের জন্য টাকাও সে আবার জমাইয়া ফেলিতে পারিয়াছে কিনা কে জানে। জাহাজ ঘাটে অত বড় নৌকার না চাহিতে ভাড়া হয়। বেলে ও জাহাজ ঘাটে আসিয়া কত মানুষ ও মাল কত গ্রামে যায়। একটি বাণিজ্য দ্রব্যের মরশুমের সময় কত মহাজন গ্রামে গ্রামে দাদন দেওয়া মাল সংগ্রহের জন্য চড়া দরে অসংখ্য নৌকা ভাড়া নেয়। আর শুধু ভাড়া তো নয়, উপরি আয়ও কি কম। ধানের বোঝাই লইয়া একদিনের পথ পাড়ি দিবার সময় ১০-২০ সের ধান নৌকার গোপন ফাঁকে ফোকরে লুকাইয়া ফেলিবার সুযোগ মেলে ঢের। কেবল ধান নয়, কলাই, মটর, হলুদ, লঙ্কা প্রভৃতি কত কি জিনিস বছর ভরিয়া যুগল অমন কত আনিয়াছে। উন্নতি সে আরো করিবে, কারণ অবস্থার পরিবর্তনের সঙ্গে কোনো বিষয়ে তাহার এতটুকু শিথিলতা আসে নাই। এখনো সে আগের মতোই কৃপণ। আকুর টাকুরের মাঝি সমাজে আজ সে একজন মাতব্বর লোক। একদিন সেই যে গ্রামের মোড়ল হইয়া দাঁড়াইবে কেহ তাহাতে সন্দেহ করে না। মালার ইচ্ছা
বিবাহটা তাড়াতাড়ি চকিয়া যায় গোপীর। এত বয়স হইল, আর কতকাল বয়স ভাড়াইয়া মেয়েকে কুবের ঘরে রাখিবে? লোকে যে ইতিমধ্যেই নিন্দা আরম্ভ করিয়া দিয়াছে। স্বামীকে মালা তাগিদ দিয়া বলে, আগো যুগৈলানি কিছু কয়? কুবের তাহাকে চোখ ঠারিয়া বলে, কয় না? কি কয়? তা শুই না তোর কাম কি? মাইয়া লোক চুপ মায়েরা থাক। পোলা বিয়ানের লইগা পৃথিবীতে আইছস, বিয়া পোলা যত পারস, রাও করস কেনে? মালা রাগে বইকি, গাও জ্বালায় না কথা দেহি খইর পাড়া ফোটে, মাইনি মুখে মধু দিছিল আতুরে? গোসা হইলে মারুম গোপীর মা। মারবা নাকি? আগো মারো, মারো, না যদি মারো লখার মাথা খাইবা। কুবের ঝিমাইতে ঝিমাইতে নিদ্রা কাতর চোখে স্ত্রীর দিকে তাকায়। হ, ছেলে কোলে রোগা বউটিকে তার রাজরানীর মতো দেখাইতেছে বটে। কে জানে রাজরানী দেখিতে কেমন? ছেলেটাও যেন ফর্সাই হইয়াছে মনে হয়। এমনি বয়সে লখা আর চণ্ডী যেমন তামাটে লাল রঙের ছিল সেরকম নয়। আতুরে যতদিন ছিল কুবের বিশ্বাস করে নাই। এখন তাহার মনে সন্দেহ আসিয়াছে যে ছেলেটা সত্যি সত্যি খুব ফর্সা হইবে। মালার রং কালো নয়, তামাটে। মাঝে মাঝে তাহাকে বাবুদের বাড়ির মেয়েদের মতোই ফর্সাই দেখিয়া বসে। জেলে পাড়ার কোন স্ত্রীলোকের গায়ে এমন চামড়া নাই। একটা পা যদি ওর হাঁটুর কাছ হইতে দুমড়াইয়া বাকিয়া না যাইত, কুবেরের ঘরে ও পায়ের ধুলা ঝাড়িতেও আসিত না। কিন্তু মালার চেয়েও ছেলেটার রং যেন ঢের বেশি ফর্সা হইয়াছে। আরো কিছু বড় হইলে বিবর্ণ হইয়া আসিয়া শেষ পর্যন্ত রং হয়তো ওর মালার মতোই দাঁড়াইবে। তাই যেন দাঁড়ায়, কুবের তাই চায়। যতই সে শান্ত ও সুবিবেচক হোক, মাঝে মাঝে লোকের বিশ্রী ইঙ্গিতে গা জ্বালা করে বইকি। মালার দিকে চাহিয়া কখনো মনে ঘনাইয়া আসে বইকি একটা বিতৃষ্ণা মেশানো ব্যথিত ক্রোধ। কুবেরের দৃষ্টি আরো ঘোলাটে হইয়া আসে। এখন শ্রাবণের এই প্রথম সপ্তাহে আকাশে মেঘের এক মুহূর্তের বিশ্রাম নাই। পরপর কয় রাত্রি অবিরত জলে ভিজিয়া কুবের আবার জ্বর বোধ করিতেছে। অনেকক্ষণ নীরবে কাটিয়া গিয়াছে, তবু থামিয়া যাওয়া আলোচনাটা আবার আরম্ভ করিতে কোন রকম ভূমিকার দরকার হয় না। এইমাত্র রাগারাগি হইয়া গিয়াছে, কে বলিল? কত শান্ত ও মোলায়েম কুবেরের গলার স্বর। স্পষ্ট কইরা যুগল কিছু কয় না গোপীর মা। মালার গলাতেও এতটুকু ঝাঁজ নাই। কয় না? কেন? গোপীরে নিব না? গনসা কয় নিব, যুগৈলা কিছু কয় না। উনি আমারে জিগায়, খোড়ার মাইয়ানি খোড়া হয়? তুমি কি কইলা? আমি কইলাম, তুই বলদ যুগৈলা, খোঁড়ানি ব্যারাম যে মার থাকলে মাইয়া পাইব? আমাগোর গোপীর চলন পরীর পাড়া, জাননি গোপীর মা। গনসা মোড়ে এক বিষম বৃত্তান্ত কয়। নকুইলা গিয়া গিয়া যুগৈলার নাকি মন ভাঙে, বাঁকা বাঁকা মাইয়ার খবর দিয়া আহে। যুগৈলা যেন ২-১০টা মাইয়ার খবর না নিয়া গোপীরে নিব না সন্দেহ করি গোপীর মা। বলিয়া কুবের যেন ঘুমাইয়া পড়ে, কিন্তু মালা তাহাকে চেনে, সে প্রত্যাশা করিয়া থাকে। জাননি গোপীর মা আরেক বৃত্তান্ত? রাসু গোপীরে নিব কয়। মালা বিস্মিত হয় না, শুধু বলে, চাল চুলা নাই। সায় দিয়া কুবের বোধ হয় এবার সত্যই ঘুমাইয়া পড়ে, কারণ অনেকক্ষণ অপেক্ষা করিয়াও মালা আর তাহার কোনো মন্তব্য শুনিতে পায় না। বসিয়া বসিয়া ছেলেকে সে স্তন দেয়। রোয়াকের ওদিকে রান্নার জায়গায় বসিয়া পিসি গোপীর মাথার উকুন বাঁচিতেছে। সারা রাত উকুনের কামড়ে মেয়েটা মাথা চুলকাইয়া সারা হয়। লখা ও চণ্ডী হয় ডাঙ্গুলি খেলিতে গিয়াছে, আর না হয় কোথাও বড়শি ফেলিয়া ধরিতেছে পুঁটি মাছ। যেখানেই ওরা থাক আর যাই করুক, জলে ভিজিয়া জ্বরে পড়িবে না, জলে ডুবিয়া মরিবেও না, সে ভয় মালার নাই। সে কেবল ভাবিয়া মরে মারামারি করিয়া
ছেলে দুটা না কোনোদিন খুন হইয়া আসে। পঙ্গু বলিয়া বাহিরের জগতের সঙ্গে মালার পরিচয় কম। কেতুপুরের 10 মাইল উত্তরে চরডাঙ্গা গ্রামের এমনই এক ভাঙা কুটিরে তার মায়ের এক বামুন ঠাকুরের নামে কানাকানি করা পাপের প্রমাণ স্বরূপ এই ভাঙা পাটি লইয়া সে জন্মিয়াছিল। বড় হইয়াছিল বাড়ির মধ্যে। লাঠিতে ভর দিয়া খোঁড়াইতে খোঁড়াইতে বাড়ির অদূরে রামগোয়ালার গোয়াল ঘরের কাছে কদম গাছটি পর্যন্ত ছিল তাহার কষ্টকর গতিবিধির সীমা। পাড়ার ছেলেমেয়েরা ওই কদম গাছটির তলে খেলা করিত আর করিত মারামারি। বড় ছেলেরা ছোট ছোট ছেলে মেয়েগুলিকে মারিয়া আর কিছু রাখিত না। অনেক সময় এইসব মারামারির শেষ ফলটা গড়াইত বয়স্কদের মধ্যে। পাড়ায় মারামারি কাণ্ড বাঁধিয়া যাইত। দূরে দাঁড়াইয়া চোখ বড় বড় করিয়া মালা মজা দেখিত। বড় ভয় করিত তাহার। অন্য ছেলে মার খাইলে সে কিছুই করিত না, কিন্তু যেদিন সকলে মিলিয়া তাহার ছোট ভাই দুটিকে পিটাইতে আরম্ভ করিত, সেদিন সে খুলিত মুখ। তাহার বাঁশির মতো সরু গলা শোনা যাইত পাড়ার সর্বত্র। সকলে ছুটিয়া আসিত। তার আগেই মালাকে কিন্তু দিতে হইত ভাতৃপ্রেমের মূল্য। ভাইয়ের বদলে ছ্যাঁচা খাইত সে। একজন একটা ধাক্কা দিলেই সে মাটিতে পড়িয়া যাইত। তখন 4-5 জনে মিলিয়া ধরাধরি করিয়া তুলিয়া তাহাকে ফেলিয়া দিত রামগোয়ালার গোয়াল ঘরের পিছনে গোবর গাদায়। সেই হইতে ছেলেদের মারামারিকে বড় ভয় করে মালা। নিজের ছেলে দুটিকে সে ঘরে আটকাইয়া রাখিতে চায়, কিন্তু খাতির তাহাকে কেহ করে না। বসিয়া বসিয়া যাহার দিন কাটে, কে তাহার মুখ চাহিবে, কথা শুনিবে? হাজার বারণ করুক মালা, লখা ও চণ্ডী চোখের পলকে উধাও হইয়া যায়। ফাঁকি দিয়া কাছে ডাকিয়া জোর করিয়া ধরিয়া রাখিতে গেলে আঁচড়াইয়া কামড়াইয়া একেবারে রক্তপাত করিয়া ছাড়ে। তবু প্রতিদিন মালা তাহাদের নানা ছলে কাছে রাখিবার কামাই দেয় না। সন্তান স্নেহের হিসাবে জেলেপাড়ার জননীদের মধ্যে মালার মৌলিকতা আছে। ছেলের বয়স 8-10 বছর পার হইয়া গেলে তার সম্বন্ধে চিন্তা করা জেলেপাড়ার মেয়েদের রীতি নয়। চিন্তা করিবার অপরাপর বিষয়ের তাদের অভাব নাই। কচি ছেলে ছাড়া মায়ের কোল খুঁজিয়া পাওয়া কঠিন। নিষ্ঠুর ছাড়া স্বামীও বড় একটা হয় না। দুটি কুঁড়ে ঘরের কুটিরে যে সংকীর্ণ সংসার, তারও কাজ থাকে অফুরন্ত। পুরুষেরা মাছ ধরিয়া আনে, পাইকারি কেনাবেচা করে। চুপড়ি মাথায় করিয়া বাড়ি বাড়ি মাছ যোগান দেওয়া তাদের কাজ নয়। ও কাজটা জেলেপাড়ার মেয়েরা সন্তান প্রসবের আগে পিছে 2-1 মাস ছাড়া বছর ভর করিয়া যায়। অপগণ্ড শিশু ছাড়া আর কোনো সন্তানের ছোট ছোট বিপদ আপদের কথা ভাবিবারও যেন তাহাদের সময় নাই। ওদের স্নেহ করিবার মতো মানসিক কোমলতাও নাই। নবজাত সন্তানকে তাহারা যেমন পাশবিক তীব্রতার সঙ্গে মমতা করে, বয়স্ক সন্তানের জন্য তাহাদের তেমনই আসে অসভ্য উদাসীনতা। ছেলে মরিয়া গেলেও শোক তাহারা করে না, শুধু সুর করিয়া মরা কান্না কাঁদে। মালা পঙ্গু, অলস। ঘরের কোনায় সে স্বতন্ত্র জীবন যাপন করে। জেলেপাড়ার রূঢ় বাস্তবতা তাই তাকে অনেকটা রেহাই দিয়াছে। ছেলে মেয়েগুলিকে ভালোবাসিবার মতো মনও তাহার আছে, সময়ও সে পায়। ছেলেদের সে ফিরিয়া পায় সন্ধ্যার পর। সারাদিন পরে পাখির ছানার মতো অবসন্ন ছেলে দুটি ফিরিয়া আসে ঘরের কোনায়। খোঁড়া মাকে তখন তাদের প্রয়োজন হয়। জেলেপাড়ার প্রত্যেকটি কুটিরে যে অভিনয় অজানা, প্রতিদিনান্তে কুবেরের ঘরে তাহার অভিনয় হয়। বাহিরে সবটুকু শয়তানি অপচয় করিয়া লখা ও চণ্ডী শান্ত হইয়া থাকে। ভদ্র ও বাঁধা ছেলের মতো ঘেঁষিয়া আসে মায়ের কাছে। সারাদিন মালার যে একতরফা অবহেলিত স্নেহ খাপছাড়া লাগিতেছিল, অপরপক্ষ গ্রহণ করা মাত্র তাহা মধুর ও অপূর্ব হইয়া উঠে। মালার কাছে বসিয়া তাহারা ভাত খায়। এক ছেলের মুখে স্তন গুজিয়া রাখিয়া আর দুজনকে ভাত মাখিয়া গ্রাস মুখে তুলিয়া খাওয়ানোর শখ মালার একার নয়।
এমনি ভাবে খাওয়াইয়া না দিলে ওরা খাইতে চায় না। আর মালার রূপকথা বলে, মালার মাথায় উকুন, গায়ে মাটি, পরনে ছেঁড়া দুর্গন্ধ কাপড়। তাই এই সময়টা সে যে কত বড় নিখুঁত ভদ্রমহিলা অসামঞ্জস্য তাহা স্পষ্ট করিয়া দেয়। লখা ও চণ্ডী উলঙ্গ, চকচকে ভিজা ভিজা গায়ের চামড়া, ডিবরির শিখাটি ঊর্ধ্বগ ধোঁয়ার ফোয়ারা, মাথার উপরে চাল পচা শনের, চারিপাশের দেয়াল চেরা বাঁশের, স্যাঁতসেঁতে ঢেউ তোলা মাটির মেঝে, আদিম অসভ্যতার আবেষ্টনী, অভিনয় সুমার্জিত সভ্যতার। ইলিশের মরশুমে কুবের এ সময় বাড়ি থাকে কদাচিৎ। যেদিন থাকে সেদিন বড়লোকের বাড়ির পোষা কুকুরের মতো উদাস চোখে এসব সে চাহিয়া দেখে। স্নেহ মমতার এইসব খাপছাড়া কাণ্ড কারখানা দেখিতে দেখিতে সে হাই তোলে। বড়লোকের পোষা কুকুরের মতোই চাটাইয়ে একখানা গরান দিয়া উঠিয়া বসে, মুখখানা করিয়া রাখে গম্ভীর। লখা ও চণ্ডীর মতো মন দিয়া সেও যে রূপকথা শুনিতেছে, মালার তাহার টের পাইতে বাকি থাকে না। ছেলেরা ঘুমাইয়া পড়িলেও তাই সে থামে না, হাত নাড়িয়া মুখভঙ্গি করিয়া রস দিয়া ঘুমন্ত ছেলেদের গল্প বলিতে থাকে। গল্প বলিতে সে ওস্তাদ। একই গল্প বারবার বলিয়া শ্রোতাদের সে সমান মুগ্ধ করিতে পারে। গুপি সরিতে সরিতে মার গা ঘেঁষিয়া আসে, পিসি ঠায় বসিয়া থাকে দুয়ারের কাছে। মালার গল্প শুনিতে আরো কে কে আসিয়া পড়িয়াছে দেখো। গণেশের বউ উলুপি, ছেলে মনাই আর মেয়ে কুকি, আর আসিয়াছে সিধুর তোতলা হাবা মেয়ে বগলি। কথা বলিয়া কেহ মালার রূপকথা বলায় বাধা দেয় না, চুপচাপ শুনিয়া যায়। গল্প বলার ফাঁকে ফাঁকে মালাই সকলের সঙ্গে আলাপ করে। আলো উলুপি, পাক করছিলে কি? আখায় দুগা বাইগন দিছিলাম আর ইলসার ঝোল। কুকি, গায়ে কাপড় তুইলা বয় হারামজাদি, মাইয়া যেন সং। বলিয়া আর চোখে চাইয়া কুবেরকে লজ্জা দিয়া মালা আবার রূপকথা বলিতে থাকে। এবারে বর্ষায় আউশ ধানের ফসল নষ্ট হইয়া গিয়াছিল। প্রীতম মাঝির বাড়ির পিছনে তেঁতুল গাছটার গুড়ি পর্যন্ত কোনোবার জল আসে না। এবার আউশ ধান পাকিবার সময় হঠাৎ এত জল বাড়িয়া গেল যে গাছের গুড়িটা সপ্তাহকাল ডুবিয়া রহিল প্রায় 3 হাত জলের নিচে। এ জল আগে বাড়িলে ক্ষতি ছিল না, জলের সঙ্গে ধানের গাছও বাড়িয়া চলিত। কিন্তু ফসল পাকিবার সময় জলের সঙ্গে পাল্লা দিয়া ধান গাছ কেমন করিয়া বাড়িবে? বড় বর্ষা হইয়াছিল এবার। কেতুপুরের মাইল 5 দূরে চন্নার চর নামে পদ্মার একটা নিচু চর অর্ধেক জলে ডুবিয়া গিয়াছিল। অনেকে ভয় পাইয়া চলিয়া গিয়াছিল চর ছাড়িয়া। বহু কাল আগে খেয়ালি পদ্মা যে ভূমিখণ্ডের সৃষ্টি করিয়াছিল, কে জানে সহসা সে আবার তাহা গ্রাস করিয়া ফেলিবে কিনা। ডাঙ্গার গ্রামে বর্ষার জল ঘরে উঠিলেও পূর্ববঙ্গের লোক ভয় পায় না, সে জলের স্রোত নাই। কিন্তু পদ্মার বুকে ছোটখাটো চরে যেসব গ্রাম পদ্মার জল নাগাল পাইলে সেসব গ্রামের ঘর বাড়ি গরু মানুষ কুটার মতো ভাসাইয়া লইয়া যাইবে। কত গ্রাম যে এবার 5-7 দিন জলের নিচে ডুবিয়া ছিল। মালার বাপের বাড়ির গ্রাম চরডাঙ্গা নাকি তলাইয়া গিয়াছিল 1 কোমর জলের নিচে। খবর পাইয়া মালা কাঁদিয়া অস্থির হইয়াছিল, বলিয়াছিল, আয় গো, তোমার পাষাণ প্রাণ, আমার বাপ ভাই ডুইবা মরে একবার নি খবর নিলা। গণেশকে সঙ্গে করিয়া কুবের একদিন খবর আনিতে গেল। খাল পুকুর মাঠ ঘাট তখন একাকার হইয়া গিয়াছে। 2 মাস আগে যে ক্ষেতের আল দিয়া মানুষ চলাচল করিত, এখন সেখানে লগি থই পায় না। কোন গ্রাম ভাসিয়া আছে দ্বীপের মতো, কোন গ্রামে মানুষের ঘরের ভিতরে 1 হাঁটু জল উঠিয়াছে। সকলে বাস করিতেছে মাচা বাঁধিয়া। যে পারিয়াছে গরু বাছরের জন্য মাচা বাঁধিয়া দিয়াছে, যে পারে নাই
তার বোবা অসহায় পশুগুলি ঠায় দাঁড়াইয়া আছে জলের মধ্যে। গাছের ডালে পাখিরা শুধু আছে সুখে। ভূচর মানুষ ও পশুর কষ্ট অবর্ণনীয়। এক বাড়িতে কান্না শুনিয়া কুবের উঠানে নৌকা লইয়া গেল। দাওয়ায় খুঁটি ধরিয়া ঘরের মধ্যে চাহিয়া দেখিল, বাঁশের খুঁটির উপর দুখানা তক্তপোষ একত্র করিয়া জিনিসপত্র সহ গৃহস্থ সপরিবারে বাস করিতেছে। মাসখানেকের একটি শিশুকে বুকে করিয়া গৃহস্থের স্ত্রী কাঁদিয়া আকুল। কি হইয়াছে শিশুটির? নিচে পড়িয়া ডুবিয়া মরিয়া গিয়াছে কাল রাত্রে। কতটুকু জল মেঝেতে? এক হাতও হইবে না। ছেলেকে বুকে আঁকড়িয়া জননী ঘুমাইয়াছিল। কখন কেমন করিয়া সে নিচে পড়িয়া গিয়াছিল কে জানে। 1 মাসের শিশু নিজে তো নড়িতে চড়িতে পারে না, সেই ভরসায় তক্তপোষের মাচার চারিদিকে বেড়া তাহারা দেয় নাই। দুদিকে স্বামী স্ত্রী শুইয়াছিল, মাঝখানে ছিল শিশু। ছেলেকে বুকে করিয়া ঘুমের ঘোরে জননী কি পাশ ফিরিয়াছিল? ঘুমের ঘোরে ধারে সরিয়া সেই কি সন্তানকে বিসর্জন দিয়াছিল সর্বনাশা বন্যার জলে? চরডাঙ্গা পৌঁছিয়া দেখা গেল সমস্ত গ্রাম জলমগ্ন। কোথাও 1 হাত একটু শুকনো জমি নাই। ঘরে ঘরে স্রোতহীন কর্দমাক্ত জলরাশি থমথম করিতেছে। কুবেরের শ্বশুরবাড়ির সকলে আশ্রয় লইয়াছে বড় ঘরের চালার তলে কাঠের ছোট স্থায়ী মাচাটুকুতে। 2টি গরু ও বাছুরের জন্য 3টি সুপারি গাছের মধ্যে মোটা বাঁশের ত্রিকোণ মাচা বাঁধা হইয়াছে। বাড়ির পোষা কুকুরটিরও স্থান পাইয়াছে সেখানে। মালার বুড়া বাপ বৈকুণ্ঠ মাচায় বসিয়া ভীত গরু দুটিকে খড় দিতেছিল। খড়ের চালে বসিয়া বড়শি দিয়া মাছ ধরিতেছিল মালার বড় ভাই অধর। আর ঘরের ভিতরকার মাচায় উঠিবার মই হইতে একদিকে রান্নাঘরের চাল পর্যন্ত পাশাপাশি 2টি বাঁশ বাঁধিয়া ইহারা যে সাঁকো তৈরি করিয়াছে তার উপরে পা ঝুলাইয়া বসিয়াছিল কয়েকটি উলঙ্গ ছেলে মেয়ে। কুবের আসিয়াছে শুনিয়া মালার ছোট বোন কপিলা মই ধরিয়া নামিয়া আসিল। কুবেরের শাশুড়ি আর নামিল না। ঘরের মাচার উপর হইতে কন্যা ও নাতি নাতনির কুশল জিজ্ঞাসা করিয়া বর্ষার দেবতাকে শাপান্ত করিতে করিতে বলিতে লাগিল, যে এতখানি বয়স তাহার হইয়াছে, এমন প্রলয়ঙ্কর কাণ্ড আর তো সে দেখে নাই বাপের জন্মে। কুবের কি জানে কি সর্বনাশ তাহাদের হইয়া গিয়াছে? বাঁধিয়া ছাদিয়া পাট পচাইতে দিয়াছিল, অর্ধেক পাট যে কোথায় ভাসিয়া গিয়াছে পাত্তা নাই। ভাসিয়া আর যাবে কোথায়? কেউ চুরি করিয়াছে নিশ্চয়। গরিব গৃহস্থ তাহারা, কত আশায় এবার ধানের জমিতে পর্যন্ত পাটের চাষ দিয়াছিল। কে তাহাদের এমন সর্বনাশ করিয়াছে গো? মাচা হইতে বৈকুণ্ঠ, চালা হইতে অধর, মই হইতে কপিলা আর সাঁকো হইতে উলঙ্গ ছেলে মেয়েগুলি নৌকায় আসিয়া আরাম করিয়া বসিল। কুবের তামাক সাজিয়া দিল বৈকুণ্ঠকে। কপিলা বলিল, নাও নিয়ে আইলাম আজি, বইনেরে আনলা না কেন? কতকাল দেখি না বইনেরে, পোলাপানগত আনবার পারতা। কুবের বলিল, আনুম ভাবছিলাম, তোমরা এখানে কিবা রয়েছ না যাই না শেষমেশ ডরাইলাম। আসনের লাইগা গোপী কাইন্দা সারা হয়েছিল। তুমি আইলা কবে কপিলা? কপিলা মুখভঙ্গি করিয়া বলিল, আমার কথা থৌ। সহজ স্বাভাবিক প্রশ্নে কপিলার বিরক্তি দেখিয়া কুবের একটু অবাক হইয়া বৈকুণ্ঠের দিকে চাহিল। এক মুখ ধোঁয়া ছাড়িয়া বৈকুণ্ঠ চোখ মটকাইয়া তাকে কি যেন একটা ইশারা করিল। কিছুই বুঝিতে না পারিয়া কুবের করিল কি, মৃদু একটু হাসিয়া বলিল, অ। কপিলা রূঢ়স্বরে বলিল, হাসলা যে মাঝি? কুবের বলিল, হাসি নাই কপিলা, হাসুম কেন? কুবেরের বিবাহের সময় বড় দুরন্ত ছিল কপিলা। তখন পঙ্গু মালাকে বিবাহ করিয়াছিল বলিয়াই হয়তো কপিলার দুরন্তপনা অত বেশি চোখে পড়িয়াছিল কুবেরের। অন্ধকারে যে বাস করে, মৃদু আলোতে
তার চোখ ঝলসাইয়া যায়। চোখ ঝলসানো আলোতে সে হয় অন্ধ। তারপর কপিলার বিবাহ হইয়াছে, একটি মেয়ে হইয়া আতুরে মরিয়া গিয়াছে বছর 2 আগে। কে জানে কত শান্তশিষ্ট হইয়া উঠিয়াছে কপিলা আজকাল, কেমন সংসারী হইয়াছে তাহার মন। আর কি কোনোদিন সে গাছের ডালে কাঁচা বেতের দোলনা বাঁধিয়া দোল খাইবে? কিশোর বয়সের অপূর্ব দেহটিকে ঘাটের উপর হইতে ছড়িয়া দিবে পুকুরের জলে? ডিঙি লইয়া একা একা পলাইয়া গিয়া সকলকে দিবে বকুনি দেওয়ার শাস্তি? রাগের মাথায় এ জীবনে আর কখনো হয়তো সে কুবেরকে চেলাকাঠ ছুঁড়িয়া মারিবে না। না মারুক, একজন চেলাকাঠ ছুঁড়িয়া মারিবে না বলিয়া আফসোস করার কি আছে? খানিক পরে পাশাপাশি 2টি বাঁশের উপর দিয়া কপিলাকে ঘরের দিকে যাইতে দেখিয়া কুবেরের 2 চোখ ঝাপসা হইয়া আসিল। হ, সেই পুরানো দিনের স্মৃতি গাঁথা হইয়া আছে কুবেরের মনে। জল কমিয়া যাওয়া পর্যন্ত কেতুপুরে তাহার বাড়িতে গিয়া থাকিবার জন্য কুবের সকলকে নিমন্ত্রণ করিল। এ আহ্বান তুচ্ছ করিবার মতো নয়, কিন্তু সকলে গেলে কেমন করিয়া চলে? বাড়ি ঘর জিনিসপত্র সব সাময়িকভাবে তুলিয়া লইয়া যাইতে পারিলে হইত, সে তো সম্ভব নয়। বোবা গরু বাছুরগুলির কি হইবে? যাইতে পারে ছেলে মেয়েগুলি, আর তাদের দেখাশোনা করিবার জন্য কপিলা যদি যায় তো যাক। মালা তো পারিবে না এতগুলি কাচ্চা বাচ্চাকে সামলাইতে। কপিলা যাইবে? বেশ। কুবেরের শাশুড়ি বড় চেঁচায়। সে বলিল, তোমারে কমও কি কুবের, মাইয়ারে নিয়া জইলা মরি। হরে বাপ, কপিলার কথা কই, মালার লাইগা ভাবুং কেরে? সোনার জামাই তুমি, খোড়া মাইয়ারে আমার মাথায় কইরা থুইছ। এই পোড়া কপাইলার কথা কই, কই আমাগো কপিলার কথা। অলক্ষীর মরণ নাই, সে বড় দুঃখের কাহিনী। সুখে ঘরকন্যা করিতেছিল কপিলা, কি যে শনি ভর করিল তাহার কপালে। শীতের গোড়ায় স্বামীর সঙ্গে কলহ করিয়া সে চলিয়া আসিল বাপের বাড়ি। রাগ করিয়া তাহার স্বামী শ্যামদাস আবার বিবাহ করিয়াছে, কপিলাকে নেয় না। এই খবর কুবের জানিত না। সে সবিস্ময়ে বলিল, হ? তারপর কপিলাকে স্বামীর কাছে পাঠানো হইয়াছিল ফাল্গুন মাসে। শ্যামাদাস তাহাকে বাড়িতে উঠিতে দেয় নাই, খেদাইয়া দিয়াছে। মানুষ তো সে নয়, পশু। তাই তো কুবেরের সঙ্গে তুলনা করিয়া কপিলার মা দিন রাত্রি তাহাকে গাল দেয়। তাই বটে, পঙ্গু বলিয়া মালাকে সে কখনো অনাদর করে নাই সত্য, সেটা তবে এতখানি প্রশংসার ব্যাপার? মালার জন্য তাহার দারিদ্র্যপূর্ণ সংসারের ওই অলস অকর্মণ্য রমণীটির জন্য? কুবের হঠাৎ নিবিড় স্নেহ অনুভব করে। সৎ গৃহস্থ ও সৎ স্বামী বলিয়া যে প্রশংসা তাহার মালার জননী গলার জোরে দিক দিগন্তে রটনা করে, তাহা যেন মালারই কীর্তি। খাওয়া দাওয়ার পর কপিলা ও তাহার ভাই বোনদের সঙ্গে করিয়া কুবের কেতুপুরের উদ্দেশ্যে বাহির হইয়া পড়িল। কপিলা খুব সাজিয়াছে, চুলে চপচপে করিয়া দিয়াছে নারিকেল তেল, গায়ে হলুদ মাখিয়া করিয়াছে স্নান, পরিয়াছে তার বেগুনে রঙের শাড়িখানি। স্বামী ত্যাগ করিয়াছে বটে, বয়স তো তার কাঁচা। আহা, কুটুমবাড়ি যাওয়ার নামে মেয়েটা আহ্লাদে আটখানা হইয়া উঠিয়াছে। কেতুপুরে পৌঁছিতে বেলা কাবার হইয়া আসিল। মালা উতলা হইয়া প্রতীক্ষা করিতেছিল। কিছু পাট চুরি যাওয়া ছাড়া তাহার বাপ ভাইয়ের আর কোনো ক্ষতি হয় নাই শুনিয়া সে আশ্বস্ত হইল। মালা শুধু খোঁড়া হইয়া জন্মে নাই, আরো একটি পঙ্গুতা তাহার আছে। সে হাসিতে জানে না। জীবন তাহাকে অলস করিয়া বিষণ্ণ করিয়াছে। ভাই বোনেদের কাছে পাইয়া কতকাল পরে যে মুখে তাহার বিষণ্ণতার ছায়ালেশহীন হাসি ফুটিল। এদিকে স্বস্তি রহিল না কুবেরের। তার মতো গরিব কে আছে জগতে? এই যে এতগুলি মানুষ আসিল বাড়িতে, ইহাদের সে খাওয়াইবে কি? আউশের ফসল নষ্ট হওয়ায় এবার যে দেশে দুর্ভিক্ষ হইবে, এখন হইতে তাহা টের পাওয়া যায়।
জলমগ্না পৃথিবীতে আহার্যের মূল্য বাড়িয়াছে। ইলিশের মরশুম বলিয়া এখন যদি বা কোনো রকমে চলিয়া যায়, তারপর সব ২-৪ পয়সা জমাইবার আশা ঘুচিয়া গেল। অতিথি আসিয়াছে, অতিথি চলিয়া যাইবে, তারপর সপরিবারে উপবাস করিবে সে। তখন হাত পাতিলে বৈকুণ্ঠ একটি পয়সাও তাহাকে দিবে না। নিমন্ত্রণ করিয়া ওদের সে তবে আনিয়াছে কেন? তার দুঃখের দিনে যারা ফিরিয়া তাকায় না, কেন সে তাদের অত খাতির করিতে গেল? সে আদর করিয়া ডাকিয়া না আনিলেও বন্যার কটা দিন ওরা মাচার উপর বেশ কাটাইয়া দিতে পারিত। মনে মনে কুবের রাগিয়া যায়। মালা খুশি হইয়াছে, হাসি ফুটিয়াছে মালার মুখে। স্বামীর দুঃখ না বুঝিয়া যে স্ত্রীলোক বাপ ভাইয়ের জন্য কাঁদিয়া মরে, হাসি মুখে তাহার মুখে গুজিয়া দিতে হয় আখার তালের ছাই। মালা অমন উতলা না হইলে কে যাইত চটডাঙ্গায়? কে আনিত তাহার ভাই বোনদের ডাকিয়া? প্রত্যেক দিন সন্ধেবেলা কুবেরের মাছ ঝরিতে যাবার আগে পিসি সকলকে ভাত বাড়িয়া দেয়। কুবের এইমাত্র খাইয়া উঠিয়াছে, তবু তাহার নিজের ছেলেমেয়ের সঙ্গে আরো কয়েকটা প্রাণীকে সারি দিয়া বসিয়া খাইতে দেখিয়া ভবিষ্যতের অনিবার্য ক্ষুধায় তার ভরা পেটের অন্ন যেন মুহূর্তে হজম হইয়া যায়। মালা বসিয়া বসিয়া সকলের খাওয়ার তদবির করে। গোপীর পাতের ডাল মাখা ভাতটুকু সে আদর করিয়া তাহার ভাইয়ের পাতে তুলিয়া দেয়। এই দৃশ্য কুবের আর দেখিতে পারে না। নৌকায় গিয়া সে বসিয়া থাকে। হয়তো তখন গণেশ ও ধনঞ্জয় কেহই আসে নাই। কুবের চুপ করিয়া বসিয়া থাকে একা। নদীর ঢেউয়ে নৌকা দোল খায়, হু হু করিয়া বহে বাতাস। অন্ধকার এত গাঢ় যে মনে হয় ধোঁয়ার মতোই বুঝি বাতাসে উড়িয়া যাইবে। কপিলা যে পিছু পিছু আসিয়াছে তাহা কি কুবের জানে? তাহার আকস্মিক হাসির শব্দে কুবের ভয়ে আদমরা হইয়া যায়। ঠকঠক করিয়া সে কাঁপিতে থাকে। নির্জন নদী তীরে সন্ধ্যারাত্রে কে হাসিল? মানুষ নয়, নিশ্চয় নয়। কপিলা বলে, তামুক ফেলিয়া আইচ মাঝি। কুবের নামিয়া আসিয়া তামাকের দলাটা গ্রহণ করে, বলে, খাটাসের মতো হাসিস কেন কপিলা আই? কপিলা বলে, ডরাইছিলা হ? আরে পুরুষ। তারপর বলে, আমারে নিবা মাঝি লগে? এতক্ষণ শুনছিলে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের ৫ম পর্ব। আমার গল্প পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে দিও। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। যারা সাবস্ক্রাইব করেছো ইতিমধ্যে তাদের জন্য রইল আমার অপরিসীম শুভেচ্ছা। এরপর আসবো এর পরের পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। আজ আসি।